কেউ রুমাল চেপে বিএনপিকে ভোট দিয়েছে, কেউ ডাবল রুমাল চেপে জামাত ইসলামীকে ভোট দিয়েছে জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য। 71, 24, 90, ব্রিটিশ বিরোধী লড়াই, পাকিস্তান বিরোধী লড়াই, এই সব কিছুকে যারা ধারণ করে তাদেরকে দাঁড়ানোর জন্য কোনো জায়গা দেওয়া হয়নি। আমরা যারা পরীক্ষিত, যারা নিজেদের বিক্রি করে দেই নাই, তাদেরকে নিয়ে বাংলাদেশে নতুন করে জনগণের লড়াই করতে হবে, জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। যে জন্য লড়াই হয়েছে সেই বিজয়ের ফলাফল জনগণের কাছে গিয়েছে, মানুষ সেটার ফলাফল ভোগ করেছে, মানুষ সে আন্দোলনের ফল হাতে পেয়েছে, এইরকম কোনো ইতিহাস আমাদের আসলে নাই। অধিকাংশ ক্ষেত্রে আমরা খুব অল্পে তুষ্ট হইতে বাধ্য হয়েছি, যা আমরা পাইতে চেয়েছি তার চাইতে খুব সামান্যই আমরা পেয়েছি। বাকি সবটাই কোনো না কোনোভাবে একটু কিছু সময় পর থেকেই আমাদের হাত থেকে আসলে বেহাত হয়ে গেছে। যারা লড়াই করেছে তারা প্রতারিত বোধ করেছেন, তারা আহত হয়েছেন, তারা আসলে আবার হতাশ হয়েছেন, কিংবা কিছুদিন পরে আবার নতুন করে লড়াই গড়ে তোলার চেষ্টা করেছেন, আবার লড়াই করেছেন, আবার হয়তো বিজয় এনেছেন, কিন্তু তারপরে আবার কোনো না কোনোভাবে সে বিজয় আবার ব্যাহত হয়েছে। আমাদের ইতিহাসে আমরা দেশ ভেঙে দেশ গড়েছি, আমাদের ইতিহাসে আমরা যুদ্ধ করেছি, আমাদের ইতিহাসে আমরা একাধিকবার স্বাধীন হয়েছি, আমরা একাধিকবার সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছি, নির্বাচনের জন্য লড়াই করেছি, ভোটাধিকারের জন্য লড়াই করেছি, এবং আমাদের চোখের সামনে দিয়ে এই সমস্ত অধিকার অর্জন করার পরে আবার কিভাবে যেন আমাদের হাত থেকে সেইভাবে সরিয়ে নেওয়া হয়েছে, আমাদেরকে আবার পেছন থেকে লড়াইটা করতে হচ্ছে। এইবারের যে লড়াই, 24-এর লড়াই, 71-এর পরে এত বড় লড়াই এই 55 বছরের ইতিহাসে আমরা তো করি নাই। বাংলাদেশ শুধুমাত্র নয়, বাংলাদেশের বাইরে উপমহাদেশে এইরকম কোনো অভ্যুত্থান করার জন্য এত মানুষকে এর আগে কখনো জীবন দিতে হয় না। কিন্তু এত বড় জীবন দেওয়ার পরেও আপনারা দেখেন, আমরা যারা ঐক্যমত্য কমিশনে বসেছিলাম, আমরা ভেবেছিলাম আমরা বারবার ছাড় দেওয়ার পরেও সবাইকে সাথে নিয়ে যতদূর মাত্রায় পর্যন্ত এটা সংস্কার করার জন্য সমস্ত রাজনৈতিক দল একমত হয় ততটুকু মেনেও আমরা মনে করেছিলাম বাংলাদেশের যদি এইটুকু সংস্কার শুরু হয় এবং সংস্কারকে টিকিয়ে রাখার জন্যে সংস্কার কোন পথে বাস্তবায়িত হলে সংস্কার টিকে থাকে সেই পথের সূচনা যদি বাংলাদেশে আমরা করতে পারি তাহলে এর পরের পথগুলো আমাদের জন্য, পরের লড়াইগুলো অনেক সহজ হবে। কারণ আমরা এই হাসিনার আমলে যখন সংস্কারের আন্দোলন করি, হাসিনার আমলে যখন এই রাষ্ট্রের সংস্কারের কথা বলি, তখন আমরা পরিষ্কার করে আমাদের কাছে বিশ্লেষণ ছিল যে অর্থনৈতিক সংস্কার লাগবে, রাজনীতির সংস্কার লাগবে, রাজনীতির সংস্কার না করে রাষ্ট্রের সংস্কারকে এইখানে দীর্ঘস্থায়ী কিংবা করা যাবে না, দীর্ঘস্থায়ী করা যাবে না, টিকিয়ে রাখা যাবে না, বিচার বিভাগের সংস্কার করা ছাড়া এইখানকার রাজনৈতিক অর্জনকে রক্ষা করা যাবে না। কিন্তু এটা জানার পরেও আমরা এমন একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে পড়ি, হাসিনার আমলে আপনি গুম হয়ে যাচ্ছেন, গুমের বিরুদ্ধে লড়াই করাই প্রধান কাজ হয়ে যায়। হাসিনার আমলে আপনার মানবাধিকার বলে কিছু থাকে না, আপনি যখন মানবাধিকারের জন্য লড়াই করাই মূল কাজ হয়ে যায়। আপনার 3বার ভোট হয়ে যায়, আপনার ভোট লাগে না, তখন আবার যে ভোটের জন্যে আপনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা করেছিলেন সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে আবারও করার জন্যে, আবারও প্রতিষ্ঠিত করার জন্যে সেই পুরনো লড়াই আবারও করতে হয়। এরকম একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে এরা আমাদেরকে ফেলে দেয়। এই যে বারবার আমরা লড়াই করি, বারবার লড়াই করে বিজয় অর্জন করি, এবং বিজয় অর্জন করার পরে কিছুদিন যাওয়ার পরে তারা আমাদেরকে ঠেলতে ঠেলতে আবার ভোটের লড়াই, আবার অধিকারের লড়াই, মানবাধিকারের লড়াই, জীবন বাঁচানোর লড়াই, জীবিকার জন্য লড়াই, এইটাকে প্রতিষ্ঠিত করার জন্য যখন আমাদেরকে আবারও রাজপথে নামতে হয়, তার পুরো অর্জন তারা আসলে গায়েব করে ফেলে। ভবিষ্যতে এই লড়াই আবার হবে কিংবা এই লড়াই চলমান আমি মনে করি। আপনারা দেখবেন যে বাংলাদেশে এইবারের লড়াই, আমাদের লড়াই কিভাবে ব্যাহত হলো। এইবার তো কেউ আসলে 71-কে নাকচ করে এই 24-এর লড়াই আসে নাই, 71-কে চায় না, এরকম কাউকে আমরা এই লড়াইয়ের মধ্যে এমনকি যুগপথে আমরা তাদেরকে দেখি নাই। সারা বাংলাদেশে হাসিনা বিরোধী লড়াইয়ে যে যুগপথ লড়াই হয়েছে, যে যুগপথ আন্দোলন হয়েছে, সেইখানে এমন কোনো শক্তি ছিল না যারা মনে করতেন যে 71-কে প্রশ্ন করা যায়। এরকম কোনো শক্তি ছিল না যারা 90-কে প্রশ্ন করেন, এরকম কোনো শক্তি ছিল না। বরং 71 এবং 90-এর অভিজ্ঞতা থেকে এইবার আমরা লড়াইয়ের মধ্যে 2 দফাকে 1 দফার মধ্যে অন্তর্ভুক্ত করেছিলাম।
এর আগে পর্যন্ত আমরা দেখতাম লড়াই শুরু হয় 20 দফা দাবিতে, শেষ হয়ে গিয়ে এক দফা এক দাবি, অমুক তুই কবে যাবি। সেই অভিজ্ঞতা থেকে এইবার আমরা পরিষ্কার করে বলেছিলাম শুধুমাত্র হাসিনার বিদায় হলে হবে না, হাসিনা সরকার এবং শাসন ব্যবস্থা এই দুইটা জিনিসের পরিবর্তন করতে হবে। এই দুইটা দাবিকে আমরা একসাথে এক দফার মধ্যে অন্তর্ভুক্ত করেছিলাম। আপনারা দেখবেন এই লড়াইয়ের পরে আন্দোলন শেষ হয় নাই, রক্ত শুকায় নাই, হাসপাতাল থেকে রোগীরা বাড়ি যায় নাই, তার আগেই 71কে প্রশ্ন করা শুরু হয়েছে, নারীদের অংশগ্রহণকে প্রশ্ন করা শুরু হয়েছে, বাংলাদেশে বামপন্থীদের অংশগ্রহণকে প্রশ্নের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এইভাবে যে ইনক্লুসিভ বাংলাদেশ করার কথা ছিল, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্লোগানকে প্রথমে এখানে কবর দিয়ে বিভাজনের বাংলাদেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। 71 সালের আগে ব্রিটিশ আমলে যে বিভাজনের রাজনীতি ছিল, হাসিনা যে বিভাজনের বাংলাদেশ চালু করেছিল, সেই বিভাজনকে আবার আন্দোলনের শেষ হওয়ার আগেই বাংলাদেশের মানুষকে বিভক্ত করার জন্য একদিকে কেউ 71-এর পক্ষে, আরেকদিকে 24-এর পক্ষে, একদিকে অভ্যুত্থান আরেকদিকে 24, এইরকম একটা বিভাজনের ভেতর দিয়ে বাংলাদেশে যেই মানুষেরা 71-কে চায়, যে মানুষেরা 90-কে চায়, যে মানুষেরা 24-কে চায়, যেই মানুষেরা জনগণের ক্ষমতাতন্ত্র চায়, যেই মানুষেরা এই ব্রিটিশ পাকিস্তানি কাঠামোকে সংস্কার করতে চায়, যেই মানুষেরা প্রকৃত মানুষের গণতন্ত্র চায়, তাদেরকে আসলে মাঝখানে দাঁড়ানোর জায়গা থেকে ষড়যন্ত্রমূলকভাবে একদিকে বিএনপি আরেকদিকে জামাত জোট, এই দুই জোটের মধ্যে অনিবার্যভাবে বিভক্ত করা হচ্ছে। মাঝখানে যারা দাঁড়াতে পারত খুবই সামান্য লোভে, খুবই সামান্য কিছু পাওয়ার আশা, মাঝখানে যারা রাজনীতি করার কথা ছিল, তারা হয় কেউ বিএনপির দিকে, না হয় কেউ জনগণকে ল্যাং মেরে 71-এর পরাজিত শক্তির দিকে দাবিত হয়েছে। জনগণকে অসহায় স্বীকার করা হয়েছে। কেউ রুমাল চেপে বিএনপিকে ভোট দিয়েছে, কেউ ডাবল রুমাল চেপে জামাত ইসলামীকে ভোট দিয়েছে জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য। 71, 24, 90, ব্রিটিশ বিরোধী লড়াই, পাকিস্তান বিরোধী লড়াই, এই সব কিছুকে যারা ধারণ করে তাদেরকে দাঁড়ানোর জন্য কোনো জায়গা দেওয়া হয়নি। এই হচ্ছে এস্টাবলিশমেন্টের প্রথম ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রে আমরা যারা বয়স্ক ছিলাম, এই তরুণদেরকে আমরা আসলে রক্ষা করতে পারি নাই। আমরা যারা এখানে দীর্ঘদিন রাজনীতি করেছি, আমরা নিজেরা লোভের কাছে, সামান্য লাভের আশায় নিজেদেরকে বিকিয়ে দিয়ে বাংলাদেশের সম্ভাবনাকে, বাংলাদেশের এই যে রক্তপাত, বাংলাদেশের এই যে অসহায়ত্ব, বাংলাদেশের মানুষের এই যে আহত হওয়া, তার সমস্ত কিছুকে আমরা ধুলায় মিশিয়ে দিয়ে সামান্য অতি অল্প দামে নিজেদেরকে বিক্রি করে জনগণকে অসহায় শিকারে পরিণত করেছি। আজকে আপনারা এনপিএকে আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষ এখনও 71, 24, 90, 47, 52, 54 যত লড়াই হয়েছে, গণতন্ত্রের পক্ষের যে লড়াই, সবগুলি লড়াইকে আসলে মানুষ তার মুক্তির জন্য যারা লড়েছে, এই মুক্তির পথগুলোকে এক করে বাংলাদেশের জনগণের জন্যে, জনগণের বয়ান নিয়ে মানুষের সামনে দাঁড়াতে হবে। এবং সেই লড়াই যদি আমরা বিশ্বস্ততার সাথে করতে পারি, আমরা যারা পরীক্ষিত, যারা নিজেদের বিক্রি করে দেই নাই, তাদেরকে নিয়ে বাংলাদেশে নতুন করে জনগণের লড়াই করতে হবে, জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। এইবারের যে রাষ্ট্র, এইটাকে আসলে সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করার এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই লড়াই আপনাদের সাথে আমরা থাকবো।